আবার নীরব হয়ে গেল লিয়েন হুয়া। রাজ্যের ভয় তাকে পেয়ে বসেছে। সে তো পুলিশদের সাথে যাবার জন্য তৈরি হয়েছিল। এই লোকটি ওদের চিনতে না পারলে কি ঘটত? ভয়ে তার কণ্ঠ যেন রুদ্ধ হতে চাইল। দুর্বল ও রুদ্ধপ্রায় কণ্ঠে বলল, স্যার, আপনি আমাকে দ্বিতীয়বার জীবন দিলেন, কিন্তু ওদের চিনতে পারলেন কি করে? আমি তো ওদের সাথে যাবার জন্য তৈরি হয়েছিলাম। গাড়ি তখন চলতে শুরু করেছে। আহমদ মুসার 2 হাত স্টিয়ারিং হুইলে, দৃষ্টি সামনে, বলল, পুলিশ কি করে খবর পেল যে আপনি মুক্ত হয়েছেন, আপনি এই গাড়িতে এই পথে আসছেন? এটা ছিল আমার প্রথম সন্দেহের বিষয়। তারপর গাড়ি থেকে নেমে পুলিশ অফিসারের রিভলভারের বাটের বটমে একটা বিশেষ বর্ণ উত্তীর্ণ দেখে আমি নিশ্চিত হয়েছিলাম ওরা পুলিশ নয়, সন্ত্রাসী দলের অংশ। তাছাড়া ওদের জুতার রং ছিল 2 রকমের, কালো এবং চকলেট। পুলিশের ক্ষেত্রে এমনটা হতে পারে না। 2 চোখে বিস্ময় ঝরে পড়ল লিয়েন হুয়ার। অপার বিস্ময় নিয়ে সে তাকাল আহমদ মুসার দিকে। বুকে তার অনেক কথার তোলপাড়। তিনটা উদ্যত স্ট্যান্ডগানের মুখে দাঁড়িয়ে এত কিছু তার চোখে পড়ল কি করে? জুতার কালার দেখে তো আমার মনে কোনো প্রশ্নই দাঁড়াত না। আর একটা বর্ণ উৎকীর্ণ দেখে কেন বুঝলেন তিনি যে ওরা পুলিশ নয়, সন্ত্রাসী? লিয়েন হুয়া বলল, অবিশ্বাস্য আপনার সূক্ষ্ম দৃষ্টি, অপূর্ব আপনার নার্ভের শক্তি। কিন্তু বর্ণটি কি? সে বর্ণের সাথে এদের সন্ত্রাসী হওয়ার সম্পর্ক আছে? চীনে যাকে গোল্ডেন এজ বলা হয়, সেই গোল্ডেন এজের প্রথম সম্রাটের জাতি মানে শাসক জাতির নাম হুয়াজিয়া। হুয়াজিয়াদের ভাষার নাম হানজু। হানজু ভাষা অবলুপ্ত হলেও এই ভাষা থেকেই চীনা ভাষার উদ্ভব। হানজু ভাষাকে খুবই পবিত্র মনে করা হয়। এই ভাষার প্রথম বর্ণকেই সন্ত্রাসীরা তাদের পরিচয়ের সিম্বল বানিয়েছে। পুলিশ পরিচয়দানকারী অফিসারের রিভলভারের বাটের বটমে এই বর্ণকেই উল্কীর্ণ দেখেছিলাম, বলল আহমদ মুসা। লিয়েন হুয়ার চোখে মুখে বিস্ময় যেন উপচে পড়ছে। সে ভেবে পেল, একজন লোক চীনা নয়, চীনের বাসিন্দাও সম্ভবত নয়, সে এরই মধ্যে গোপন সন্ত্রাসীদের এতটা চিনে ফেলেছে। অথচ চীনা পুলিশ, গোয়েন্দা সন্ত্রাসীদের নাম, পরিচয়, উদ্দেশ্যের কিছুই জানতে পারেনি। এমনকি ওদের মুখোমুখিও হতে পারেনি এখনো। অদ্ভুত, একজন লোক চীনে এসে সন্ত্রাসীদের বিরুদ্ধে কিভাবে একাই লড়াই করেছে সে সম্পর্কে কিছু শুনেছিলাম। ইনিই কি তিনি? নিজে যা দেখলাম তা অবিশ্বাস্য। বিদেশী ও অপরিচিতা এক মেয়েকে রক্ষার জন্যে আগে পিছে শত্রু নিয়ে একা একজন এভাবে ছুটে এল। চারদিক থেকে 4টি গাড়ি দ্বারা ঘেরাও হবার পরেও তাদের পরাজিত করে লিয়েন হুয়াকে সে উদ্ধার করল। পুলিশ পেশি সন্ত্রাসীদের হত্যা করে সে লিয়েন হুয়াকে দ্বিতীয়বারের মতো বাঁচাল। কৃতজ্ঞতা, শ্রদ্ধায় নুয়ে গেল লিয়েন হুয়ার হৃদয়। চিন্তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিল লিয়েন হুয়া। তার মনে ভেসে ওঠা প্রশ্নটিও চাপা পড়তে যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে সংবিত ফিরে পেয়েই প্রশ্নটি করল লিয়েন হুয়া। বলল, স্যার, মনে হচ্ছে আমি আপনাকে চিনতে পেরেছি। প্লেনের হাইজ্যাক প্রচেষ্টা বানচাল করে যিনি আমাদের প্রত্নতত্ত্ব পণ্ডিতের কিডন্যাপ ঠেকিয়েছিলেন, তারপর সন্ত্রাসীদের সাথে যার কয়েকটা বড় সংঘাত হয়েছে, আপনি তো সেই লোক। কিন্তু স্যার, এই সেদিন আপনি চীনে প্রবেশ করলেন, এর মধ্যে সন্ত্রাসীদের সিম্বল আপনার কাছে ধরা পড়ে গেল কি করে? আর সিম্বলটা যে কোনো বর্ণ, তা আপনি বুঝলেন কি করে? অবলুপ্ত এই আদি চীনা বর্ণকে আপনি কিভাবে চিনলেন? আমি লুজির মামার সাহায্য নিয়েছি। লুজির মামা ভাষাবিজ্ঞানী প্রফেসর ওয়াংফুর কাছেই জেনেছি হানজু বর্ণমালা সম্পর্কে, বলল আহমদ মুসা। কিন্তু এই বর্ণটা যে একটা সন্ত্রাসী গ্রুপের সিম্বল, সেটা কি করে বুঝলেন?
লিয়েন হুয়া বলল। এই গ্রুপের 2.5 থেকে 3 ডজনের মতো লাশ আমি পরীক্ষা করেছি। সব লাশের কলার ব্যান্ড, বাহু বা অন্য কোথাও এই বর্ণটিকে উত্তীর্ণ থাকতে দেখেছি। বড় বড় গ্যাং। আহমদ মুসার কথার মাঝখানেই লিয়েন হুয়া বলল, স্যার, আমরা বেইজিংয়ে প্রবেশ করছি। সামনের গেটটাই বেইজিংয়ে প্রবেশের প্রথম চেকপোস্ট। হ্যাঁ, রাস্তার দুধারেই অনেক পুলিশ দেখছি। নিশ্চয় ওখানে বড় দায়িত্বশীল পুলিশ অফিসার থাকবেন। আপনাকে ওদের দায়িত্বে দিয়ে তো আমি চলে যেতে পারি, বলল আহমদ মুসা। না স্যার, আমি কোনো পুলিশের আশ্রয় যাব না। ওই ঘটনার পর এখনো আমার বুক কাঁপছে। আমার বাড়িতে আপনাকে যেতে হবে, লিয়েন হুয়া বলল। যেতে পারি এক শর্তে। আমি গাড়ি থেকে নামব না, বলল আহমদ মুসা। তা কি করে হয় স্যার? আমার পরিবার ছাড়বেন কেন আপনাকে? লিয়েন হুয়া বলল। আমি তো পরিবার পর্যন্ত যাচ্ছি না, যাচ্ছি প্রেসিডেন্ট প্যালেসের গেট পর্যন্ত। সেখানে আপনার পরিবারের লোকরা থাকে না, বলল আহমদ মুসা। ঠিক আছে স্যার। একটু থেমেই আবার বলল লিয়েন হুয়া, আপনার খুব তাড়া আছে? কোথাও কি কোনো প্রোগ্রাম আছে স্যার? না, কোনো প্রোগ্রাম নেই, বলল আহমদ মুসা। তাহলে তারা কেন? যাবেন কোথায়? লিয়েন হুয়া বলল। আহমদ মুসা তাকালো লিয়েন হুয়ার দিকে, একটু ভাবল, তারপর বলল, আমি আপনাকে বলেছিলাম আমি মাঝু সুলতানের একজন ভাই। আমি মনে করি মাঝুকে যারা কিডন্যাপ করেছে তারাই লুঝিকে কিডন্যাপ করেছে, এবং অন্যদেরকেও। এটাও আপনাকে বলেছি। আমি খুঁজতে চাচ্ছি তাদের কারা কোথায় আটকে রেখেছে। আমি তাদের উদ্ধার করতে চাই। লিয়েন হুয়ার চোখে মুখে ফুটে উঠল রাজ্যের বিস্ময়। ভাবল সে, এই লোক বিস্ময়কর বুদ্ধি, সাহস ও যোগ্যতার অধিকারী। কিন্তু একা এক মানুষ কিভাবে এই কথা বলতে পারে? আমাদের রাষ্ট্রের গোটা ব্যবস্থা যেখানে তাদের সন্ধান করতে গিয়ে নাকানি চুবানি খাচ্ছে, সেখানে উনি একাই কাজ করতে যাচ্ছেন। কে ইনি? উনি তো মাঝুর ভাই নন, লুজির কেউ নন। আমাকে বাঁচাতে এসেছিলেন নিজের জীবন বিপন্ন করে। আমাকে তো উনি চিনেন না। কে ইনি? স্যার, এ পর্যন্ত আপনাকে যতটুকু চিনেছি আপনি এই কথা বলতেই পারেন। কিন্তু এককভাবে এমন অভিযান কি সম্ভব, না উচিত? স্যার। লিয়েন হুয়ার কথার মাঝখানেই আহমদ মুসা বলে উঠল, মিস লিয়েন হুয়া, সম্ভব অসম্ভবের কথা আপনি বলতে পারেন, ঔচিত্য নিয়ে প্রশ্ন নিশ্চয়ই তুলতে পারেন না। কিন্তু বিপদগ্রস্ত মানুষকে সাহায্যের প্রশ্ন যখন সামনে আসে, তখন এত কিছু ভাবার সময় থাকে না। আমিও তা ভাবিনি। আর এই অনুসন্ধানে আমি একা কই। সরকারের বিভিন্ন সংস্থাও তো এই অনুসন্ধান ও তাদের উদ্ধারের কাজ নানাভাবে করছেন। আমার জিজ্ঞাসার জবাব এটা হলো না স্যার। আপনার বিষয়টা একক, আর সরকারের ব্যাপারটা রাষ্ট্রশক্তির পরিচালনায় টিমওয়ার্ক। থাক এই প্রসঙ্গ স্যার। আমার বিষয় হল, সমাজে অন্যায়ের প্রতিবাদ করার লোক আছে, অন্যায় কাজে বাধা দেবার লোকও আছে। কিন্তু অপরিচিত জনদের পক্ষে নিজের জীবন বিপন্ন করে অব্যাহত লড়াই করার লোক দুনিয়াতে খুব কম আছে। কথা শেষ করেই লিয়েন হুয়া বলে উঠল, আমরা এসে গেছি স্যার। ওই তো সামনের গেট দিয়ে ভেতরের ফ্যামিলি এনক্লোজারে দেখা যাচ্ছে। আমার মামি লি চুন হুয়া এবং আমার মামাতো বোন ফ্যান ফাংকে। প্রেসিডেন্টের প্যালেস এরিয়ায় আসার পর বেশ কয়েকটি সিকিউরিটি চেক পার হয়েছে তারা। মূল গেটের প্রায় 10 গজ দূরে সর্বশেষ সিকিউরিটি বক্স। উচ্চ পর্যায়ের কয়েকজন সিকিউরিটি অফিসার দাঁড়িয়ে আছে। আহমদ মুসাকে গাড়ি দাঁড় করাতে হল। অফিসাররা এগিয়ে গেল গাড়ির কাছে। একজন অফিসার বিনীত কণ্ঠে লিয়েন হুয়াকে বলল, ম্যাডাম, এই গাড়ি আর সামনে এগোতে পারবে না। ড্রাইভ করছেন যিনি, তিনিও আর সামনে যেতে পারবেন না। ম্যাডাম, আপনার জন্য গাড়ি প্রস্তুত, আপনি আসুন। সঙ্গে সঙ্গেই আহমদ মুসা বলে উঠল, লিয়েন হুয়াকে উদ্দেশ্য করে,
ঠিক আছে ম্যাডাম, ওরা প্রোটোকলের কথা বলেছেন, যা সবাইকে মানতে হবে। আমি আপনার কাছে বিদায় চাচ্ছি। লিয়েন হুয়া কোনো উত্তর না দিয়ে বলল অফিসারটিকে, অফিসার, আমাদের এই মেহমান এবং তার গাড়ি, আমাদের ফ্যামিলি গাড়ি বারান্দায় যাবে। আমি আসছি। বলে গাড়ি থেকে নেমে আহমদ মুসার দিকে তাকিয়ে লিয়েন হুয়া 2 হাত জোর করে বলল, ক্ষমা করুন স্যার, একটু অপেক্ষা করুন, আমি আসছি। ছুটল লিয়েন হুয়া গেটের দিকে। একজন বড় অফিসার আহমদ মুসার গাড়ির জানালা এসে বলল, স্যার মাফ করুন, আইনের শৃঙ্খলে আমরা বাধা। প্লিজ, আপনি কি গাড়িটা রাস্তার এই পাশটা একটু সরিয়ে নেবেন? অফকোর্স অফিসার। বলে আহমদ মুসা তার গাড়ি রাস্তার পাশে সরিয়ে নিল। গাড়িটা কিছুটা সামনে এগিয়ে গেটের সিকিউরিটি বক্সের প্রায় গা ঘেঁষেই দাঁড়িয়ে গেল। মাঝখানে 1.5-2 ফুটের মতো ফুটপাত। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই আঞ্চলিক চীনা ভাষার কথা আহমদ মুসার কানে এলো সিকিউরিটি বক্সের দিক থেকে। চাপা কণ্ঠ থেকে কথাগুলো বের হচ্ছে, কিন্তু কথাগুলো স্পষ্ট। কাউকে বলা হচ্ছে, হ্যাঁ, সাথে একজন লোক। বলছে গাড়ির নাম্বারটা হল OOPG011-3399। ঠিক আছে, ও যখন ফিরবে জানাবো। হ্যাঁ, লোকটা এশিয়ান। ওকে, বাই। কথা বন্ধ হয়ে গেল। আহমদ মুসার কপাল কুঞ্চিত, চোখে মুখে ভাবনার গভীর ছায়া। আমার গাড়ির নাম্বারটা সিকিউরিটির লোকটা কাকে দিল? লিয়েন হুয়া ফেরার কথা বাইরে থেকে লোকটাকে কে জিজ্ঞেস করল? আমি কখন ফিরব, আমার পরিচয় কে জানতে চাইল, কেন জানতে চাইল? ভাবল আহমদ মুসা, প্রশ্নগুলোর জবাব একটাই হতে পারে, এরা লিয়েন হুয়ার কিডন্যাপার গ্রুপ। যদি তাই হয়, তাহলে এটা নিশ্চিত যে প্রেসিডেন্ট হাউসের সিকিউরিটি টিমে তাদের লোক আছে। মনের এই চিন্তা নিয়েই সে তাকিয়েছিল সিকিউরিটি বক্সের দিকে। আহমদ মুসা দেখল সিকিউরিটি বক্সের ভেতরের কথা শেষ হবার মিনিটখানেক পরেই সিকিউরিটি বক্স থেকে একজন লোক বেরিয়ে এলো। বেরিয়েই কিছুটা সামনে রাস্তার ধার বরাবর দাঁড়ানো একজনকে লক্ষ্য করে বলল, ম্যাডাম, কি বলে গেলেন? স্যারকে ওয়েট করতে বলে গেছেন, মনে হয় ফিরবেন। সিকিউরিটি বক্স থেকে বেরিয়ে আসা লোকটি এসে দাঁড়াল আহমদ মুসার সামনে। মাত্র 2 গজের ব্যবধান। আহমদ মুসার চোখ নিবদ্ধ হয়েছে তার বুকের নেমপ্লেটের দিকে। নাম শুলিন। শুলিনের নেমপ্লেটের দিকে চাইতে গিয়েই নেমপ্লেটের নিচের বোতামের দিকে নজর পড়তেই চমকে উঠল আহমদ মুসা। বোতামটার ঠিক মাঝখানে একটা স্বচ্ছ বিন্দু নজরে পড়ল। হাসি ফুটে উঠল আহমদ মুসার মুখে। এ বিন্দুর সাথে সে পরিচিত। এটা অত্যন্ত শক্তিশালী ক্যামেরার চোখ, সেই সাথে বিরাট শক্তির ট্রান্সমিটারও। এর বিশেষ একটা গুণ হল কোনো স্পাই ট্যাগ ডিটেক্টরেই এটা ধরা পড়ে না। আহমদ মুসা নিশ্চিত তার ছবি পাঠানো হল তার শত্রু সন্ত্রাসীদের কাছে। সরি স্যার, আপনাকে এভাবে দাঁড় করিয়ে রাখার জন্যে। স্যারের কথা শেষ করতে পারল না সিকিউরিটি অফিসারটি। ওয়্যারলেসে কথা বলতে বলতে একজন ঊর্ধ্বতন অফিসার ছুটে এলো আহমদ মুসার কাছে। ওদিকে লিয়েন হুয়াকে গেটের দিক থেকে ছুটে আসতে দেখা গেল। ঊর্ধ্বতন অফিসারটি বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, ওয়েলকাম স্যার, গাড়িসহ আপনার যাবার অনুমতি হয়েছে। আপনার কষ্ট হওয়ার জন্যে আন্তরিকভাবে দুঃখিত স্যার। লিয়েন হুয়াও এসে আহমদ মুসার পাশের সিটে উঠল। বসেই বলল, সরি স্যার, একটু অসুবিধা হল। আহমদ মুসা গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, যা ঘটেছে তা খুবই স্বাভাবিক। গাড়ি পৌঁছল প্রেসিডেন্ট হাউসের ফ্যামিলি গাড়ি বারান্দায়। লাফ দিয়ে নামল লিয়েন হুয়া গাড়ি থেকে। ছুটে এসে আহমদ মুসার পাশের দরজা খুলে দিয়ে বলল, ওয়েলকাম স্যার, আসুন। গাড়ি বারান্দার প্রান্তে দাঁড়িয়েছিল লিয়েন হুয়ার মামি, প্রেসিডেন্ট পত্নী লি চুন হুয়া এবং ফ্যান ফ্যাং।
লিয়েন হুয়া আহমদ মুসাকে নিয়ে এগিয়ে যেতেই প্রেসিডেন্ট পত্নী লিয়েন হুয়ার মামি স্বাগত জানাল আহমদ মুসাকে। লিয়েন হুয়া আহমদ মুসাকে পরিচয় করিয়ে দিল তার মামির সাথে। বলল, মামাকে হয়তো দেখতে পাবেন না, প্রেসিডেন্ট পদের অনেক ঝামেলা। না লিয়েন, ফ্যান ফ্যাংয়ের বাবা ফ্যামিলি ড্রয়িং রুমে এসেছেন। তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। তোমার আহত হবার খবরও উনি জেনেছে। উদ্বিগ্ন উনি। চলো, ওখানে গিয়েই পরিচয় হবে, বলল লিয়েন হুয়ার মামি, প্রেসিডেন্টের স্ত্রী এবং ফ্যান ফ্যাংয়ের মা। বলেই লি চুন হুয়া প্রেসিডেন্টের পত্নী আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, আসুন প্লিজ। হাঁটতে শুরু করল লি চুন হুয়া। তার সাথে সকলেই চলতে শুরু করল। লিয়েন হুয়া আহমদ মুসার পাশাপাশি হাঁটছিল। স্যার, মামা প্রেসিডেন্ট হলেও পরিবারে তিনি অত্যন্ত স্নেহশীল একজন পরিবারকর্তা, বলল লিয়েন হুয়া আহমদ মুসাকে লক্ষ্য করে। ফ্যান ফ্যাং একটু পিছিয়ে এসে লিয়েন হুয়ার পাশে হাঁটতে লাগল। লিয়েন হুয়া তার হাতটা ফ্যান ফ্যাংয়ের কাঁধে রাখল। বলল, ভালো আছিস? ফ্যান ফ্যাং লিয়েন হুয়ার আহত হাতের দিকে তাকিয়ে বলল, কি সাংঘাতিক, গুলি লেগেছে তোমার হাতে। খুব কষ্ট হয়েছে না? খুব কষ্ট হচ্ছে না? ফ্যান ফ্যাংয়ের কণ্ঠ কান্না ভেজা। একটা ঢোক গিলে সে আবার বলে উঠল, জানো, তোমার কিডন্যাপ হওয়ার পর থেকে বাবার বলতে গেলে নাওয়া খাওয়া নেই। অয়েলেস হাতে নিয়ে বসে আছেন। কোনো খবর জোগাড় করতেও ব্যর্থ হওয়ায় ভীষণ বিরক্ত তিনি গোয়েন্দা বিভাগ ও পুলিশের উপর। বাবাকে এভাবে মুষড়ে পড়তে কেউ নাকি কোনোদিন দেখেনি। ফ্যামিলি ড্রয়িং রুমের দরজায় পৌঁছে গেল তারা সকলেই। স্বয়ং প্রেসিডেন্ট লিউ জিয়াং ঝেং ড্রয়িং রুমের দরজায় এসে দাঁড়িয়েছেন। প্রেসিডেন্ট পত্নী লি চুন হুয়া প্রেসিডেন্টের পাশে গিয়ে দাঁড়াল। বলল, লিয়েনের পাশে যে ছেলেটি, সেই লিয়েনের উদ্ধারকারী। প্রেসিডেন্ট দুহাত বাড়াল লিয়েনের দিকে। লিয়েন ছুটে এলো তার মামার কাছে। প্রেসিডেন্ট তাকে জড়িয়ে নিল বুকে। বলল, ঈশ্বরকে ধন্যবাদ মা, তুই ফিরেছিস। সরি মামা, তোমাকে টেনশনে ফেলেছিলাম, লিয়েন হুয়া বলল। আমার মা ফ্যান ফ্যাং আমার হৃৎপিণ্ডের একটা অংশ, আর একটা অংশ তুই মা, বলল প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পত্নী লি চিন হুয়া বলল, চলুন মিস্টার প্রেসিডেন্ট, বসা যাক। লিয়েন আহত, ওকে ছাড়তে হবে চিকিৎসার জন্যে। হ্যাঁ, সব ঠিক আছে, ওটিতে তার জন্যে সবাই অপেক্ষা করছে। তাহলে ফ্যান লিয়েন হুয়া মাকে নিয়ে যাক, বলল প্রেসিডেন্ট। প্লিজ মামা, স্যারকে বিদায় দিয়েই আমি যাব, লিয়েন হুয়া বলল। স্যার মানে যে তোমাকে বাঁচিয়েছেন? ঠিক আছে মা, তাই হবে, বলল প্রেসিডেন্ট। বলে প্রেসিডেন্ট তাকালো আহমদ মুসার দিকে। বলল, কাম অন ইয়াং ম্যান, এসো আমরা বসি। সবাই বসল। প্রেসিডেন্ট একটা সোফায় বসেছে। তার পাশের সোফায় প্রেসিডেন্ট পত্নী লি চিন হুয়া, তার দুপাশে ফ্যান ফ্যাং ও লিয়েন হুয়া। আহমদ মুসা বসেছে তাদের সামনের এক সোফায়। বসেই উঠে দাঁড়াল লিয়েন হুয়া। বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, স্যার, মিস্টার প্রেসিডেন্ট ও ম্যাডাম প্রেসিডেন্ট মানে আমার মামা মামিকে আপনি নিশ্চয় চিনেছেন। আর মামা মামি, আমি যাকে স্যার বলছি, তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে অবিশ্বাস্যভাবে আমাকে উদ্ধার করেছেন, আমাকে দুবার বাঁচিয়েছেন। ইয়াং ম্যান, তুমি যা করেছ কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। শুধু তুমি লিয়েন হুয়াকে নয়, আমাদের গোটা পরিবারকে নতুন জীবন দিয়েছ। আমরা খুশি, আমরা কৃতজ্ঞ ইয়াং ম্যান তোমার প্রতি। আমার পুলিশ গোয়েন্দারা ব্যর্থ হয়েছে যা করতে, আমার খুব জানতে ইচ্ছা করছে লিয়েন হুয়াকে তুমি কিভাবে উদ্ধার করলে, বলল প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থামতেই ম্যাডাম প্রেসিডেন্ট লিয়েন হুয়ার মামি লি চিন হুয়া বলে উঠল, বাছা, লিয়েন তোমাকে স্যার বলছে, কিন্তু স্যার হওয়ার মতো বয়স তো তোমার মনে হচ্ছে না। এ বিষয়টা আমাদের বিস্মিত করছে। মারামারি,
গোলাগুলি করে কিভাবে তুমি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের লিয়েনকে উদ্ধার করলে? কিডন্যাপ হওয়ার ভিডিওটা আমরা দেখেছি। বলো তো বাছা, তারপর কিভাবে কি ঘটল? এক্সেলেন্সি, মিস্টার প্রেসিডেন্ট ও সম্মানিত ম্যাডাম, সন্ত্রাসী কিডন্যাপারদের হাত থেকে উদ্ধার করতে গেলে যা ঘটে, এক্ষেত্রেও সেটাই ঘটেছে। আমি যা করেছি সেই অবস্থায় যে কেউ সেটাই করত। তিয়ানজিনের একটা হোটেলে আমার একটা সিট বুক করা ছিল, সেখানেই যাচ্ছিলাম। শহরের সেই মোড়টিতে পৌঁছার আগেই গোলাগুলির আওয়াজ শুনতে পাই। আমি দ্রুত সেদিকে যাই। মোড়ে পৌঁছে একটা গাড়ির পাশে কয়েকটা লাশ পড়ে থাকতে দেখতে পাই। একজন আহত মুমূর্ষ লোকও পড়েছিল। আমি তাকে হাসপাতালে নিতে চেষ্টা করি। সে বলে, আমি মরে গেছি, আমাকে বাঁচাবার চেষ্টা করবেন না। ওরা ম্যাডামকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে বাঁচান। আমি এর আগে দেখতে পেয়েছি কয়েকজন অস্ত্রধারী কাউকে ধরে মাইক্রোতে তুলল। আমি উঠে দাঁড়ালাম। মাইক্রোটি পাগলের মতো বেপরোয়া গতিতে চলতে শুরু করেছে মোড় থেকে পশ্চিমের হাইওয়ে ধরে। আমি পড়ে থাকা কার্বাইন তুলে নিয়ে আমার গাড়িতে উঠে ছুটলাম ওই মাইক্রোর পেছনে। কিছু দূর চলার পর আমার পেছনে আরেকটা গাড়ি আসতে দেখলাম। বুঝলাম পেছনের গাড়িটিও সন্ত্রাসীদের। একটু থামল। তারপর সংক্ষেপে উদ্ধার কাহিনীটা বলল আহমদ মুসা। আহমদ মুসা কথা শেষ করল। সকলের চোখ আহমদ মুসার প্রতি নিবদ্ধ। চোখ ভরা তাদের বিস্ময় ও আনন্দ। কারো মুখেই কোনো কথা নেই। প্রেসিডেন্টের বিস্ময় দৃষ্টি আহমদ মুসার উপর। প্রথম মুখ খুলল প্রেসিডেন্ট পত্নী লি চুনহুয়া। বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, বাছা, আসল বিষয়টাই তো জানা হল না। পাহাড় ঘেরা একটা উপত্যকায় চারদিক থেকে চারটি গাড়ি দ্বারা ঘেরাও হবার পর কিভাবে তুমি লিয়েনকে উদ্ধার করে বেরিয়ে এলে, সেটা তোমার কথায় আসেনি। আবার নকল পুলিশ দলকে কিভাবে চিনলে, কিভাবে তাদের হাত থেকে তোমরা বাঁচলে, সে সম্পর্কে কিছুই বলনি বাছা। আহমদ মুসা বলল, সম্মানিত ম্যাডাম, কি ঘটেছিল সেটা আমি সংক্ষেপে বলেছি। দুঃখিত, আমি বিস্তারিত বলতে পারিনি। আমি এখনই উঠতে চাই, আপনারা দয়া করে অনুমতি দিলে খুশি হব। অজানা অনেক পথ আমাকে পাড়ি দিতে হবে। ম্যাডাম লিয়েন হুয়া সবকিছু দেখেছেন, জানেন। তিনি অবশ্যই আপনাদের ব্রিফ করবেন। প্লিজ আমাকে অনুমতি দিন, আমি উঠতে চাই। না, তা হয় না বাছা। তুমি কিছু মুখে না দিলে আমরা কষ্ট পাব। বলেই প্রেসিডেন্ট পত্নী লি চুনহুয়া তাকালো দূরে দাঁড়ানো তার পিয়ের দিকে। পিয়ে তরুণীটি একটা বাউ করে সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেল। ইয়াং ম্যান, তুমি কোথায় যাবে? আমরা অন্যভাবে সেখানে পৌঁছেও দিতে পারি, বলল প্রেসিডেন্ট। ধন্যবাদ এক্সেলেন্সি। ওভাবে যাওয়া আমার জন্য অসুবিধাজনক হবে। আমি অনেকেরই চোখে পড়ে যাব। আমি সে জায়গায় পৌঁছতে চাই নীরবে, সবার অলক্ষ্যে, বলল আহমদ মুসা। প্রেসিডেন্টের কপাল কুঞ্চিত হল। একটু ভাবল। বলল, খুব অসুবিধা না হলে বলতে পারো, ইয়াংম্যান, তুমি কোনো বড় কাজে যদি থেকে থাকো এবং আমাদের যদি কিছু করার থাকে। ধন্যবাদ এক্সেলেন্সি। আপনার এই অভয়, আমার প্রতি আপনার এই সদিচ্ছা আমাকে খুবই আনন্দিত করেছে, আশান্বিত করেছে। আজ নয়, তবে প্রয়োজন হলে আমি আপনার সাহায্য চাইতে পারি, বলল আহমদ মুসা। তার কণ্ঠ আবেগে ভারী হয়ে উঠেছিল। আহমদ মুসা উঠে দাঁড়িয়ে কথাগুলো বলছিল। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে কথা বললেন না। তার স্থির দৃষ্টি আহমদ মুসার মুখের উপর নিবদ্ধ। বলল একটু সময় নিয়ে, অফকোর্স। আমি নিশ্চিত ইয়াংম্যান, তুমি যা চাইবে, যা করবে, তা সকলের কল্যাণের জন্যই হবে। লিয়েন এখনই তোমাকে একটা নাম্বার দেবে। ওটা আমাদের ফ্যামিলি হটলাইন।
আমার পরিবারের বিশেষ 4 জন, আমি, আমার পত্নী, লিয়েন হুয়া ও ফ্যান ফ্যাং ছাড়া অন্য কারো কাছে এ লাইন যাবে না। আমাদের মধ্যে যার লাইন ক্লিয়ার থাকবে তার কাছেই হটলাইনটা ওপেন হবে। এক্সেলেন্সি, এটা আমার জন্য এক অকল্পনীয় পাওয়া। আমার প্রার্থনা ঈশ্বরের কাছে আমার প্রতি আপনার আস্থার মর্যাদা যেন আমি রাখতে পারি, বলল আহমদ মুসা। তার কণ্ঠ আবেগ আপ্লুত। নাস্তা এলো। নাস্তা পরিবেশিত হল সবার জন্যে। নাস্তা খাওয়া হয়ে গেলে আহমদ মুসা উঠে দাঁড়াল। বলল, এক্সেলেন্সি মিস্টার প্রেসিডেন্ট, রেসপেক্টেড ম্যাডাম, আপনারা অনুমতি দিলে আমি উঠতে। আহমদ মুসার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল লিয়েন হুয়া। প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পত্নী কিছু বলার আগেই বলল, মামা, স্যারের নামটা এখনো জানা হয়নি। আর তুমি জানো না? বলল প্রেসিডেন্ট লিয়েন হুয়ার কথার মাঝখানেই। আমারও জিজ্ঞেস করার সময় হয়নি মামা, লিয়েন হুয়া বলল। প্রেসিডেন্ট তাকালো আহমদ মুসার দিকে। আহমদ মুসা উঠে দাঁড়াল, বলল, সরি এক্সেলেন্সি, লিয়েন হুয়াকে নামটা তখন আমি বলিনি। এখানে পরিচয়ের সময়েই আমার নাম বলা উচিত ছিল, কিন্তু বলতে পারিনি। এক্সেলেন্সি, সবার কাছে নয়, কিন্তু কিছু লোকের কাছে কিছু সময় পর্যন্ত আমার নাম গোপন রাখতে চাই। এক্সেলেন্সি, প্রেসিডেন্টের চোখে মুখে বিস্ময়, কিছুটা বিরক্তিও। বলল, নাম বলতে পারোনি কেন? সন্দেহ। সরি এক্সেলেন্সি, সন্দেহ নয়, একটা আশঙ্কা, বলল আহমদ মুসা। কি আশঙ্কা? বলল প্রেসিডেন্ট। এক্সকিউজ মি এক্সেলেন্সি, আপনার গেটের সিকিউরিটিদের কেউ কি আল্ট্রা পাওয়ারফুল স্পাই ক্যামেরা কাম ট্রান্সমিটার ব্যবহার করে? বিনীত কণ্ঠে জিজ্ঞেস করল আহমদ মুসা। প্রেসিডেন্টের চোখে মুখে কিছুটা বিস্ময় ফুটে উঠল। বলল, আমি জানি যে গেটের সিকিউরিটিদের এমন স্পাই উপকরণ ব্যবহারের সুযোগ নেই, তবু আমি চেক করে দেখছি। এক্সকিউজ মি এক্সেলেন্সি, আমার অনুরোধ, আপনি চেক করতে যাওয়ার আগেই সিকিউরিটি ওই অফিসারকে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করুন। তা না হলে স্পাই বাগ হারিয়ে যেতে পারে, বলল আহমদ মুসা। প্রেসিডেন্টের বিস্মিত দৃষ্টি ফিরল আহমদ মুসার দিকে। বলল, ধন্যবাদ ইয়াং ম্যান। তুমি জানো তার নাম কি এবং স্পাই বাগটা কোথায় আছে? অফিসারটির নাম সু লিন। তার ডান বুকে নেমপ্লেটের নিচের বোতামটির ঠিক মধ্যখানে। সে আমার সামনে এলে তার সেই বোতামে স্পাই বাগ আমি দেখেছি। প্রেসিডেন্ট অয়েলেস হাতে তুলে নিয়ে মুখের কাছে এনে বলল, চ্যাংশন, সুলিন কোথায়? সিকিউরিটি বক্সে। তার বুকের নেমপ্লেটের নিচের বোতাম সহ তাকে গ্রেফতার করো, এখনই। ওভার। প্রেসিডেন্টের মুখে কঠোর নির্দেশ। কথা শেষ করে অয়েলেসেই আরেকটা নির্দেশ দিল। বলল, মিস্টার ক্যাং, এখনই তুমি আমাদের ফ্যামিলি গেটে এসো। সুলিনকে আটক করা হয়েছে। তার ডান বুক পকেটের বোতামটি চেক করে এখনই আমার কাছে রিপোর্ট করো। ক্যাং প্রেসিডেন্ট হাউসের সম্মিলিত গোয়েন্দা টিমের প্রধান। প্রেসিডেন্টের ফ্যামিলি ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। সকলের চোখে মুখেই বিস্ময় ও অস্বস্তি। আর আহমদ মুসা ভাবছে তার যাওয়াটা একটু বিলম্বিত হল। সুলিনের বিষয়টা পরিষ্কার না হওয়া পর্যন্ত সেও যাওয়ার কথা বলতে পারছে না। প্রেসিডেন্ট ওয়্যারলেস নামিয়ে নিয়েই আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, ধন্যবাদ ইয়াং ম্যান। তাকালো প্রেসিডেন্ট লিয়েন হুয়ার দিকে। বলল, তুমি কথা শেষ করনি লিয়েন। থ্যাংক ইউ মামা। আমি বলতে চাচ্ছিলাম, আমার স্যার সম্পর্কে তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন। বিমান, তার সম্পর্কে আমরা জানি, জেনেছি। সেটা কি? বলল প্রেসিডেন্ট। বিমান হাইজ্যাক বানচাল করে প্রত্নতত্ত্ববিদ ডাক্তার ডাকে কিডন্যাপ হওয়া থেকে ইনিই বাঁচিয়েছিলেন। বিমান বন্দরেও ডাক্তার ডার কিডন্যাপ প্রচেষ্টাকে ইনিই বাধা দিয়েছিলেন। আবার কিডন্যাপারদের অনুসরণ করে জিবেরা শহর পর্যন্ত তিনি এসেছিলেন। শোনা গেছে সেখানেও কয়েকটা সংঘর্ষ হয়েছিল
এবং অনেকগুলো লোক মারাও যায়। কিডন্যাপকে কেন্দ্র করে স্যারের সাথেই এই সংঘর্ষগুলো হয়। প্রেসিডেন্টের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। তাকালো সে আহমদ মুসার দিকে, যেন চোখে তার নতুন দৃষ্টি। আহমদ মুসার উপর চোখ রেখেই বলল, হ্যাঁ লিয়েন, ঘটনাগুলো আমাদের সরকার নিবিড়ভাবে ফলো করছে। বিদেশি একজন যে এসব ঘটিয়েছে সেটা আমরা জানি। আমরা তার প্রশংসা করেছি এবং তাকে খোঁজার নির্দেশ দেয়া হয়েছে, যাতে তার সাহায্য আমাদের সরকার পায়। প্রেসিডেন্ট একটু থামল। সঙ্গে সঙ্গেই আবার বলে উঠল, ধন্যবাদ ইয়াংম্যান, সত্যি তুমি আমাদের বিস্মিত করেছ। সেই থেকেই কিছু বলতে যাচ্ছিল প্রেসিডেন্ট, কিন্তু পিএকে তার দিকে আসতে দেখে থেমে গেল। পিএ একটা দূরত্ব পর্যন্ত এসে দাঁড়িয়ে গেল, বলল, এক্সেলেন্সি, ও ক্যাক বাইরে দাঁড়িয়ে। তাকে নিয়ে এসো, বলল প্রেসিডেন্ট। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা প্রবেশ করল। ও ক্যাক বসো, কি খবর এনেছ বলো। বসেই আবার উঠে দাঁড়াল উ ক্যাং, বলল, এক্সেলেন্সি, চ্যাং আপনার নির্দেশের সঙ্গে সঙ্গেই সুলিনকে গ্রেফতার করেছে। বোতামটিও পাওয়া গেছে। গ্রেফতারের আর কয়েক সেকেন্ড দেরি হলে বোতামটি পাওয়া যেত না স্যার। বোতাম? উক্যাংয়ের কথার মাঝখানেই প্রেসিডেন্ট বলল, কেন? বোতাম সে সরিয়ে ফেলছিল। বোতামটি সে গিলে ফেলছিল। মুখে পুরেছিল সে বোতামটি। চ্যাং তার মুখ থেকে বোতামটি বের করে নেয়। এক্সেলেন্সি, বোতামটি সর্বাধুনিক ক্যামেরা, সর্বাধুনিক একটা ট্রান্সমিটারও। ক্যামেরাটি ৬০ বর্গফুট পর্যন্ত একটা অ্যালপিনের ছবিও নিখুঁতভাবে তুলে আনতে পারে এবং ২০০ বর্গফুট এলাকার একটা ক্ষুদ্র মার্বেল পতনের শব্দও সুস্পষ্টভাবে মনিটর করে। বলল, উ ক্যাং। বিস্ময় ফুটে উঠল প্রেসিডেন্টের চোখে মুখে। নির্বাক হয়ে পড়েছিল প্রেসিডেন্ট কিছু সময়ের জন্যে। অনেকটা স্বপ্নলিখিতের মতো দ্রুত চোখ ফিরাল প্রেসিডেন্ট এবং বলল, উ ক্যাং, এরকম সুলিন আর কতজন আছে প্রেসিডেন্ট প্রাসাদে? উ ক্যাং মাথা নিচু করল। যাও ক্যাং, অবিলম্বে গোয়েন্দা প্রধান ডাইডিং চিয়াং, সেনা গোয়েন্দা প্রধান চাও চেন ও স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াংকে খবরটা পৌঁছাবার ব্যবস্থা করো, বলল প্রেসিডেন্ট। উ ক্যাং দাঁড়িয়েছিল। প্রেসিডেন্টকে বাউ করে সে বেরিয়ে গেল। প্রেসিডেন্ট তাকালো আহমদ মুসার দিকে, বলল, ইয়াংম্যান, তোমাকে কি ভাষায় ধন্যবাদ দিলে সেটা উপযুক্ত হবে তা ভেবে পাচ্ছি না। তুমি সত্যই এক মিরাকল। তুমি চীনে প্রবেশের পর থেকে গত কয়েকদিনে যা করেছ তা কোনোটাই তোমার জন্যে নয়, চীনের জন্যে। লিয়েনকে উদ্ধার করেছ, বিশ্বাসঘাতক সু লিনকে ধরিয়ে দিয়েছ, এটাও আমাদের মহান চীনের জন্যে। মিরাকল ইয়াংম্যান। এবার কি জানতে পারি তোমার নাম? এক্সেলেন্সি, প্লিজ নামটা আমি ম্যাডাম লিয়েন হুয়াকে লিখে দিয়ে যাব, বলল আহমদ মুসা। প্রেসিডেন্ট হাসল, বলল, বুঝেছি ইয়াংম্যান, ঠিক আছে, লিয়েন আমাকে জানাবে। তোমাকে আমার আরও দুটি প্রশ্ন। সেটা হল, সু লিনরা যাদের পক্ষে কাজ করছে সে কিডন্যাপার সন্ত্রাসীরা কারা? দ্বিতীয় বিষয়টা আমি নিশ্চিত বুঝতে পারছি তুমি সাধারণ কেউ নও। নিশ্চয় চীনে আসার পেছনে তোমার একটা মিশন আছে, সেটা কি? এক্সেলেন্সি, সন্ত্রাসীরা কারা সে ব্যাপারে জানা আমার এখনও সম্পূর্ণ হয়নি। যেটুকু জেনেছি সবটাই আমি বলেছি ম্যাডাম লিয়েনের জিজ্ঞাসার জবাবে। সে আপনাকে এ বিষয়টা জানাতে পারবে। আর দ্বিতীয় জিজ্ঞাসার ব্যাপারে আমার কথা হল, আহমদ ইয়াং নামে উইঘুরের আমার এক স্নেহভাজন যুবককে কিডন্যাপ করেছে সন্ত্রাসীরা। বলা যায় তার সন্ধানেই আমি এখানে এসেছি এক্সেলেন্সি, বলল আহমদ মুসা। আহমদ ইয়াংকে তার পরিচয় কি জিজ্ঞেস করল প্রেসিডেন্ট। এক্সেলেন্সি, আহমদ ইয়াং উইঘুর নেতা শেখ ওয়াংচিং চাইয়ের ছেলে। সে তার পরিবার নিয়ে উরুমুচিতে বাস করত।
উইঘুরের একজন জুব নেতা সে, আহমদ মুসা বলল। ঐতিহাসিক হুই নেতা মাপেনচায়ের উত্তরপুরুষ শেখ ওয়াং চিংচাই। তাহলে তারই ছেলে শে এবং শে সিংকিয়াংয়ের সাবেক গভর্নর লিউ ইউয়ানের জামাতা, তাই তো? বলল প্রেসিডেন্ট। হ্যাঁ, এক্সেলেন্সি, আহমদ মুসা বলল। আমি জানি সিংকিয়াং অঞ্চলে অবস্থার অবনতি ঘটেছে। সেখানে ধরো পাকসহ রাজনৈতিক সন্ত্রাস, দমনমূলক নানা তৎপরতা চলছে। কিন্তু পুলিশ আহমদ ইয়াংকে গ্রেফতার করেছে বলে আমি জানি না। তাহলে কে বা কারা তাকে কিডন্যাপ করল? বলল প্রেসিডেন্ট। এক্সেলেন্সি, আমি মনে করি মা ঝু, ডাক্তার দাদের যারা কিডন্যাপ করেছে, আহমদ ইয়াংকে কিডন্যাপ করেছে তারাই, বলল আহমদ মুসা। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে কিছু বলল না। আহমদ ইয়াং এবং ডাক্তার ডা ও মা ঝুরা এক হল কি করে, ভাবছিল প্রেসিডেন্ট। এক্সেলেন্সি, আমি উঠতে চাই, অনুমতি দিন, বলল আহমদ মুসা। ঠিক আছে ইয়াংম্যান, বলে উঠে দাঁড়াল প্রেসিডেন্ট। তার সাথে উঠে দাঁড়াল আহমদ মুসাও। প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পত্নী আহমদ মুসাকে বিদায় দিয়ে ঘুরে দাঁড়াল বাড়ির ভেতরে যাবার জন্যে। আর লিয়েন হুয়া ও ফ্যান ফ্যাং আহমদ মুসাকে সঙ্গ দিল গাড়ি বারান্দা পর্যন্ত। আহমদ মুসা গাড়ি বারান্দায় তার নিয়ে আসা গাড়ি দেখল না। তার জায়গায় রয়েছে দামি একটা হাইল্যান্ডার জিপ। আমার গাড়ি তো দেখছি না লিয়েন, বলল আহমদ মুসা। হাসল লিয়েন, বলল, ও গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে, এ গাড়িটাই আপনার। কেন? বলল আহমদ মুসা। ও গাড়ির নাম্বার শত্রুর কাছে চলে গেছে, তাই এ ব্যবস্থা। এক্সেলেন্সি, প্রেসিডেন্টের নির্দেশে এটা করা হয়েছে স্যার, লিয়েন হুয়া বলল। আহমদ মুসা তার ঘড়ির দিকে একবার তাকিয়ে এগোলো গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে সিটে বসল। তাকালো আবার হাতঘড়ির দিকে আহমদ মুসা। দেখল হাতঘড়ির ইলেকট্রনিক ডিভাইস ডিটেক্টরের সিগন্যাল অস্থির হয়ে উঠেছে। আহমদ মুসা নেমে এলো গাড়ি থেকে। তাকালো আহমদ মুসা লিয়েন হুয়া ও ফ্যান ফ্যাং দুজনের দিকে। বলল, তোমাদের দুজনের কাছে অনুরোধ, আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, তবে প্রেসিডেন্ট ভবনের বাইরে পশ্চিমমুখী রাস্তার পাশে আমি এটা রেখে যাব। তোমরা প্রেসিডেন্ট হাউসের ফ্যামিলি পুল বা ট্রান্সপোর্ট পুলকে বলে গাড়িটা আনিয়ে নেবে। কেন? গাড়ি নেবেন না কেন? গাড়ি রেখে যাবেন কেন? বলল তারা দুজন একই সঙ্গে। বিস্ময় তাদের চোখে মুখে। গাড়িটা নিশ্চয় ট্রান্সপোর্ট পুল থেকে এখানে পাঠিয়েছিল। পাঠানোর কোনো এক পর্যায়ে গাড়িতে ইলেকট্রনিক ট্রান্সমিশন ডিভাইস সেট করা হয়েছে। এর মাধ্যমে শত্রুরা সব সময় আমার অবস্থান লোকেট করতে পারবে, বলল আহমদ মুসা। বিস্ময় উদ্বেগে দুজনের চোখ মুখ অন্ধকার হয়ে উঠল। বলল ফ্যান ফ্যাং, বাবাকে এ গুরুতর কথাটা এখনই জানানো দরকার, আমি যাচ্ছি, বলে ঘুরে দাঁড়িয়ে দৌড়াতে যাচ্ছিল ফ্যান ফ্যাং। প্লিজ ফ্যান ফ্যাং, বিষয়টা তোমার আব্বাকে এখন বলো না, আমি চলে যাবার পরে বলো। আমি চাই আমার যাওয়াটা বিলম্বিত না হোক, বলল আহমদ মুসা। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, এই গাড়িটা এখানেই থাক, আমাদের গোয়েন্দারা একে পরীক্ষা করবে, আর আমি আমাদের ফ্যামিলি পুল থেকে একটা গাড়ি আপনাকে দিচ্ছি। কথা শেষ করেই লিয়েন হুয়া তাকালো ফ্যান ফ্যাংয়ের দিকে। হ্যাঁ আপা, আমি টেলিফোন করে দিচ্ছি, এখনই এসে যাবে গাড়ি, ফ্যান ফ্যাং বলল। ঠিক আছে, গাড়ি নিলাম, ফেরত দেবও কি করে? পুলের গাড়ি তো তোমরা এককালীন কাউকে দিতে পারো না। গাড়িগুলো আমাদের পরিবারের নিজস্ব, সরকারি নয়, সুতরাং কারও অনুমতির দরকার নেই, তেমনি ফেরত দেবারও প্রশ্ন নেই, লিয়েন হুয়া বলল। তবু বাবাকে বিষয়টা অবশ্যই জানাব। ওই গাড়িতে স্পাই ডিভাইস সেটের ব্যাপারে প্রেসিডেন্ট অবশ্যই জানবেন, বলল লিয়েন হুয়া। ফ্যামিলি পুলের গাড়ি এসে গেল। লিয়েন হুয়া ফ্যান ফাংকে ধন্যবাদ জানিয়ে আহমদ মুসা গাড়ির দিকে ফিরতে যাচ্ছিল। লিয়েন হুয়া ছুটে গিয়ে আহমদ মুসার হাতে একটা চিরকুট দিয়ে বলল, আমাদের ফ্যামিলি হটলাইন। ধন্যবাদ দিয়ে আহমদ মুসা চিরকুটটি নিয়ে বলল, সরি, আমি ভুলে গিয়েছিলাম, বলে পকেট থেকে একটা স্লিপ বের করে লিয়েন হুয়াকে দিল। বলল,
এক্সিলেন্সি প্রেসিডেন্ট আমার নাম জানতে চেয়েছিলেন। আহমদ মুসা গিয়ে গাড়িতে উঠল। লিয়েন হুয়া ছুটে গেল গাড়ির জানোলায়, তার সাথে ফ্যান ফ্যাংও। স্যার, আপনি যদি মাজুর দেখা পান তাহলে বলবেন আমি ভালো নেই, সে যেন নিজের খেয়াল রাখে, বলল লিয়েন হুয়া। বলতে গিয়ে তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে গেল। ফ্যান ফ্যাং লিয়েন হুয়ার আরও ঘনিষ্ঠ হয়ে তার একটা হাত রাখল লিয়েন হুয়ার পিঠে। আহমদ মুসার গাড়ি চলতে শুরু করেছে। দৃষ্টির আড়ালে চলে গেছে তখন আহমদ মুসার গাড়ি। লিয়েন হুয়ারা ঘুরে দাঁড়াতে যাচ্ছিল। তারা দেখতে পেল স্বয়ং প্রেসিডেন্ট আসছেন গাড়ি বারান্দার দিকে। দাঁড়িয়ে গেল লিয়েন হুয়ারা। কয়েক ধাপ সামনে এগিয়ে ফ্যান ফ্যাং বলল, বাবা, তুমি এ সময় এদিকে? প্রেসিডেন্ট আশেপাশে সামনের দিকে তাকিয়ে দ্রুত কণ্ঠে বলল, মেহমান কি চলে গেছেন ফ্যান? হ্যাঁ বাবা, এই তো কয়েক মিনিট, বলল ফ্যান ফ্যাং। দেখা পেলে ভালো হতো, আরেকবার ধন্যবাদ জানাতাম, বলল প্রেসিডেন্ট। কেন মামা, কি হয়েছে? আরও কিছু জেনেছেন? লিয়েন হুয়া বলল। হ্যাঁ, সেজন্যই তো এলাম, কিন্তু পাখি উড়ে গেছে। আমাদের গোয়েন্দারা সর্বশেষ অনুসন্ধান থেকে বলছে এই লোকটি আহমদ মুসা। কথা শেষ করেই প্রেসিডেন্ট লিয়েনকে বলল, মা লিয়েন, ওর নাম কি তোমাকে দিয়েছে? হ্যাঁ মামা, দিয়েছেন, বলে একটা কাগজের টুকরো মেলে ধরল প্রেসিডেন্টের দিকে। দেখো তো মা, ওর নাম আহমদ মুসা কিনা, বলল প্রেসিডেন্ট। দ্রুত কাগজখণ্ডের উপর চোখ বুলিয়ে লিয়েন বলল, হ্যাঁ মামা, আহমদ মুসা। লিয়েন হুয়ার চোখে মুখে তখন অপার বিস্ময়। ফ্যান ফ্যাং আহমদ মুসার নাম শোনার পর থেকেই নির্বাক। ব্যাপারটা শুধু বিস্ময়ের নয়, একেবারেই অবিশ্বাস্য। আহমদ মুসা চীনের প্রেসিডেন্টের ভাগ্নিকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে প্রেসিডেন্টের ঘর পর্যন্ত পৌঁছেছেন, এটা অবিশ্বাস্যই বটে। কথা শেষ করেই প্রেসিডেন্ট বলল, কি ব্যাপার, গাড়ি দেখছি, গাড়িটা আহমদ মুসা নেয়নি? বাবা, পুলের এই গাড়িতে স্পাইবাগ পাতা আছে, তাই তিনি এ গাড়ি নেননি, বলল ফ্যান ফ্যাং। স্পাইবাগ? এটা তো পুলের অনেক গাড়ির একটি, এতে স্পাইবাগ পাতবে কে, বলল প্রেসিডেন্ট। উনি বলেছেন পুল থেকে আমাদের বাসা এর মধ্যেই স্পাইবাগ পাতা হয়েছে, লিয়েন হুয়া বলল। প্রেসিডেন্টের ভ্রু কুঞ্চিত হল, বলল, ওদের ষড়যন্ত্র এত বিস্তৃত, এত গভীর। স্বগত কণ্ঠে প্রেসিডেন্টের। দ্রুত বলল সে লিয়েন হুয়ার দিকে চেয়ে, লিয়েন হুয়া মা, যাও, ডাক্তাররা তোমার অপেক্ষায় আছে। তোমাকে ঘণ্টাখানেকের মধ্যে তৈরি হতে হবে। নিরাপত্তা কমিটি বৈঠকে বসছে, সেখানে তোমাকে ডাকা হয়েছে। ঘুরে দাঁড়াতে গিয়ে থেমে গেল প্রেসিডেন্ট, বলল, গাড়ি আহমদ মুসা নেয়নি? তাহলে গেছে কিভাবে লিয়েন? আমাদের ফ্যামিলি পুল থেকে একটা গাড়ি তাকে দেয়া হয়েছে মামা, বিকল্প আর কিছু পাইনি আমরা ওই সময়, লিয়েন হুয়া বলল। প্রেসিডেন্টের মুখ হঠাৎ প্রসন্ন হয়ে উঠল, বলল, তোমাদের ধন্যবাদ লিয়েন, তোমরা ভালো কাজ করেছ। তার সাথে সংযোগ একটা আমাদের থাকল, ঈশ্বরকে ধন্যবাদ। এসো তোমরা। ঘুরে দাঁড়িয়ে প্রেসিডেন্ট চলতে শুরু করল।